বিশ্ব সাহিত্যের কালজয়ী কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি প্রিয়াঙ্কা পালের লেখা ছোট গল্প প্লুটো। এটি এডগার অ্যালান পো রচিত ছোট গল্প ব্ল্যাক ক্যাটের অবলম্বনে লেখা। এডগার অ্যালান পো জন্মগ্রহণ করেন 1809 সালের 19শে জানুয়ারি। তিনি একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্বন্ধযুক্ত ছোট গল্প ও রহস্য গল্পের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার অন্যতম বিখ্যাত কবিতা হল দি রেভেন। বিশেষ সতর্কীকরণ: আজকের গল্পে হিংসা, মদ্যপান প্রভৃতি বিষয় রয়েছে। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আর হ্যাঁ, আপনারা এখন আমাদের শুনতে পারবেন স্পটিফাইতেও। চ্যানেলের নাম গপ্প.বেশি। বানানটা বলে দিই: GOPPO স্পেস DOT স্পেস BESHI। তাহলে শুরু করা যাক। আমি অতীশ বাগ। আমি একজন ট্রাভেল এজেন্সির মালিক ছিলাম। জানেন, কাল আমার ফাঁসি। বিশ্বাস করুন, আমি না একটুও খারাপ মানুষ নই, খুব ভালো মানুষ ছিলাম আমি। আমার ছোট্ট সুন্দর একটা পরিবার ছিল, মিষ্টি একটা বউ ছিল, ফুটফুটে একটা 3 বছরের মেয়ে ছিল, আরেকজন আসতে চলেছিল, আর ছিল একটা, হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল, আমি সবাইকে হারিয়ে ফেললাম। আমার সব কিছু ছারখার হয়ে গেল। আমি নিঃস্ব। আমার বাঁচার রসদ, সময় সব শেষ। জানেন, আমার স্ত্রী জিনিয়া খুব প্রাণোচ্ছল মেয়ে ছিল। গাছপালা, ফুল খুব পছন্দ করত। বইয়েরও ভীষণ শখ ছিল মেয়েটার। ও না বাড়িতে ছোট একটা লাইব্রেরি বানাচ্ছিল। নিজের একটা নার্সারিও ছিল ওর। পশু পাখি খুব ভালোবাসত। আমারই মতো পশু প্রেমিক ছিল। ছোটবেলায় যখন বাবার সাথে স্কুলে যেতাম, দেখতাম রাস্তার পাশে কত কুকুর ঠিক করে খেতে পায় না। কি করুণ চেহারা। আমি ওদের জন্য বিস্কুট নিয়ে যেতাম স্কুলে যাওয়ার সময়। কি যে শান্তি পেতাম এটা করে, বলে বোঝাতে পারবো না। রাস্তার কুকুর বেড়ালদের বাড়ি এনে ওদের খাওয়াতাম, যত্ন করতাম। একদিন কলেজ যাওয়ার পথে দেখলাম কতগুলো কুকুর ছানাকে কে বা কারা যেন রাস্তার ঠিক মাঝখানে রেখে দিয়ে চলে গেছে। আমি বাঁচাতে যাব সে উপায় আমার ছিল না। একটা ট্রাক প্রায় ওদের পিষে দিচ্ছে এমন দূরত্বে। হেভি ট্রাফিকে অত তাড়াতাড়ি পার হতে পারছিলাম না। দেখলাম একটা মেয়ে দৌড়ে এসে ওদের ফুটপাতে টেনে নিয়ে চলল। মেয়েটির বেশ চোট লেগেছিল। আমি গিয়ে 1 বোতল জল আর রুমালটা ওর দিকে এগিয়ে দিলাম। নিতে চাইছিল না ও। বললাম, ওদের তরফ থেকে একটু প্রতিদান ভেবে নিয়ে নিন, না হয় আমাকে পরে রুমালটা কেচে ইস্ত্রি করে ফেরত দিয়ে দেবেন। এখন আমি চললাম। দিয়ে আমি ছুটলাম কলেজ। 2 দিন পরে দেখি সেই মেয়েটা আমারই ক্লাসমেট। দেখলাম একদিন ক্লাসরুমে গিয়ে বসতেই একটা পরিপাটি রুমাল ভাঁজ করা অবস্থায় আমার ঠিক মুখের সামনে এসে দাঁড়ালো। ঘুরে দেখি সেই মেয়ে, কাঁধে ব্যাগ। আমি কি দাঁড়িয়ে ক্লাস করব? বসতে দেবেন না? আমি তখন কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছি। হ্যাঁ, কি? ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এমা দাঁড়িয়ে কেন? এই যে বসুন বসুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ? আমাকে? কেন? রুমালটা ফেরত পাবেন আশা করেননি, তাই না? এমা ছিছি, সেদিন আপনি যেভাবে ওদের বাঁচালেন, আমি না সত্যি আশা করিনি। এখনকার দিনে এমন মেয়েও হয়। কেন? রক্ষা করার ক্ষমতা কি শুধুই ছেলেদের?
হিমা, না না, আমি আমি ঠিক ওভাবে বলতে চাইনি। থাক, হয়েছে, কেঁদে ফেলবে যে। এই রে, প্রফেসর এসে গেছে। চুপ 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 চুপ। এভাবেই চলেছিল 10 বছরের প্রেম। তারপর আমাদের বিয়ে হয়। ওর সাথে আলাপের বছর দুয়েকের মধ্যেই অনাথ হয়ে যায় ও। ওর সব দায়িত্ব তখন থেকেই আমি নিতে শুরু করি। গ্র্যাজুয়েশনের পর নার্সারিটা শুরু করে ও। বিয়ের পর ও আমাদের বাড়ি এসে একটা কৃষ্ণচূড়া গাছ পুঁতেছিল, আমাদের প্রেম ও পরিবারের একটা চিহ্ন হিসেবে। ও যখন প্রথমবারের জন্য প্রেগনেন্ট হলো, তখন ও নার্সারিটা বন্ধ করে দিয়ে প্রচুর বই কিনে পড়তে লাগলো, অনেক বই। আসলে নার্সারিটা ও বন্ধ করতে চায়নি, কিন্তু আপনারাই বলুন, মেয়েদের কি বিয়ের পরে বাইরে কাজ করা উচিত? তাও আমি করতে দিয়েছি, কিন্তু তাই বলে প্রেগনেন্সিতে কেন ও বাইরে মন দেবে? আমি ওকে বাইরে যেতে বারণ করি, শোনেনি। তাই ওর পায়ের ওপর ফুটন্ত গরম জল ঢেলে দিই। ইচ্ছে করেছিল ওর পা দুটো ভেঙে দিই, কিন্তু আমি তো ওকে ভালোবাসি, কি করে এভাবে আঘাত করি বলুন তো? তার উপর ও আমার সন্তানের মা হতে চলেছিল, তাই ওকে লাইব্রেরি বানিয়ে দিয়েছিলাম। ও যে বইটা পড়তে চাইতো সেটাই ওকে কিনে দিতাম। কার্পণ্য করিনি কখনো। ও কোনো দিন আমার খারাপ চায়নি, সব সময় আমার ভালো মন্দের ওপর নজর রাখত। সেই জিনিয়া যে কেন এমন করলো শেষ পর্যন্ত, বেইমানি করলো আমার সঙ্গে, চলে গেল আমাকে ছেড়ে। সব ওর জন্য, সব ওই ওই ওর জন্য। ফ্যামিলি ইন্ট্রোডাকশনের সময় বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। হ্যাঁ, এই সেই ওরিও, একটা কালো বিড়াল। না না, এ হতে পারে না, পারে না। ও ফিরতে পারে না। না 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 না, প্লুটো ফিরে আসতে পারে না। ওকে ওকে আমি নিজে হাতে, ও ফিরে আসতে পারে না। একদিন আমি অফিস থেকে ফিরছি, আমার মেয়ে টুলুর 3য় জন্মদিন। টুলুও অ্যানিম্যাল লাভার। বাড়ি ফেরার পথে একটা কালো বেড়াল ছানা পেয়েছিলাম, বাড়ি নিয়ে এলাম ওটাকে। তাকে দেখে মেয়ে যে কি খুশি হলো, কিন্তু জিনিয়া বলেছিল, কালো বিড়াল আনলে বাড়িতে? মেয়েটার আজ জন্মদিন, জানোই তো কালো বিড়াল কত অপয়া। কি বলতে চাইছো জিনা? আমি আমি আমার মেয়ের খারাপ চাই? তুমি তুমি একাই ওর ভালো চাও? টুলুর কলতানে আমার হুঁশ ফিরল। দেখলাম টুলু বিড়ালটাকে নিয়ে খেলতে শুরু করেছে। ইতিমধ্যে ও নামও দিয়েছে, প্লুটো। সূর্য যেমন প্লুটোকে অ্যাকসেপ্ট না করলেও প্লুটো সূর্যের চক্কর কাটা ছাড়ে না, তেমনি ও জিনিয়া আর আমার পায়ে পায়ে ঘুরত। কিন্তু জিনা ঠিকই বলেছিল, প্লুটো আসার পর আমার ব্যবসায় লস হতে শুরু করলো। জিনা সবে কনসিভ করেছে, আমি কাছেও পাচ্ছিলাম না। মেয়ের ভবিষ্যতের চিন্তা। ধীরে ধীরে আমি মদ্যপান শুরু করলাম। আর ওই আপদ প্লুটো সারাদিন পায়ে পায়ে ঘুরতে থাকে কেন? সহ্য হতো না আমার। যাকে চাই সে আসে না, আর এই আপদ সারাদিন গায়ে চিপকে থাকে। একদিন বার থেকে ফিরেছি, এমনিতেই নেশাটা জমতে দিল না ওই ব্যাটা ম্যানেজার, বের করে দিল। এক্সকিউজ মি স্যার, কাইন্ডলি পে ইউর বিল। বার বন্ধ করার সময় হয়ে গিয়েছে স্যার। তাছাড়া আপনি মাত্রাতিরিক্ত পান করে ফেলেছেন। কত বিল হয়েছে? 7,000 অনলি স্যার। হ্যাঁ, কত? না না, আমি আমি এত দিতে পারবো না। আমার আমার কাছে এত টাকা নেই স্যার। প্লিজ বিলটা মিটিয়ে দিন, নইলে আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব।
হাট শালা, ডাক তোর ম্যানেজারকে। স্যার, দেখুন ওনার বিল হয়েছে 7,000 টাকা, কিন্তু উনি দিতে চাইছেন না। বলছেন নাকি ওনার কাছে টাকা নেই। বাউন্সার, বাউন্সার, একে ধরে বের করে দাও। মেক শিওর ও যেন ইন ফিউচার এখানে ঢুকতে না পারে। টাকা নিয়ে ফুটানি করতে এসেছে শালা, যত সব। হ্যাঁ হ্যাঁ যা, আসবো না এখানে আর। হ্যাঁ এমন করে বলছে যেন এখানে মদ না খেলে আমি মরে যাবো। হ্যাঁ শালা, মরতেও আসবো না আমি তোর এখানে। বাড়ি এসে ওই ন্যাকামো। দরজা খুলতেই দেখি প্লুটো আমার পায়ের মধ্যে জড়িয়ে ধরেছে। গরম হয়ে গেল মাথাটা। যাকে চাই সে কাছে আসে না, আর এই আপদটা কাজ ছাড়ে না। সহ্য হয় না এই ন্যাকামি। মনে হচ্ছে এক্ষুনি দিয়ে এটাকে শেষ করে। প্লুটোর ঘেঁটিটা ধরে দেওয়ালে ঠেসে ওর একটা চোখ তুলে নিলাম। আমার কোনো আক্ষেপ নেই তার জন্য, কিন্তু আমাকে দেখে আমার স্ত্রী আর কন্যা আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমি কি খারাপ কিছু করেছি? ভালো লাগছিল না আমার, বিরক্ত হচ্ছিলাম। প্লুটো বারবার আমার পায়ে জড়িয়ে বিরক্ত করে যাচ্ছিল। বোঝাতে পারছিলাম না ওকে আমি, কথা শুনছিল না। তো কি করতাম আমি? মেরে তো আর ফেলতে পারি না, তাই না? তারপর থেকে প্লুটো আমার ছায়াও মারাতো না। জিনিয়া, টুলু, ওরাও আমাকে এড়িয়ে যাচ্ছিল। আমার ব্যবসার উন্নতি হওয়া তো দূর, উল্টে অবনতিই হতে লাগলো। বাড়িটা বন্ধক দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। আমি আরও হতাশ হয়ে গেলাম। জিনা এখন 2 মাসের প্রেগনেন্ট। এ বাড়ি যদি চলে যায়, ওদের নিয়ে কোথায় মাথা গুঁজবো আমি? আমি বাড়ি গিয়ে অনেক মদ খেলাম সেই রাতে। দেখি রুম হিটারের সামনে গদির ওপর আরামসে ঘুমোচ্ছে ওই আপদ প্লুটো। ওর জন্যই আমাদের এই দুর্দশা। জিনিয়া ঠিকই বলেছিল, কালো বেড়াল সত্যি অপয়া। ইচ্ছে করছে আজ এই আপদকে বিদায় করি, ওর ভবলীলা এখনই সাঙ্গ করে দিই। আমি আবারও প্লুটোর ঘিঁটি ধরে উঠোনে নিয়ে গেলাম। গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিলাম কৃষ্ণচূড়া গাছের ডালে। জোরে একটা আর্তনাদ করে ঝিমিয়ে গেল প্লুটো। ডিসেম্বরের রাতের হিমেল হাওয়ায় বিলীন হয়ে গেল প্লুটোর আত্মা। সকালে টুলু ঘুম থেকে উঠে যখন প্লুটোর লাশ দেখল, অজ্ঞান হয়ে গিয়েছিল বেচারি। জিনিয়া তো আমাকেই দোষারোপ করতে লাগলো। ছি আতিশ, ছি! তুমি এভাবে একটা নিরীহ প্রাণীকে মারতে পারলে? একবারও আমার মেয়ের কথা তোমার মনে পড়লো না? আজ যদি আমার মেয়ের কিছু হয়েছে, আমি তোমায় ছাড়বো না। কি করবে? আর আমার মেয়ে? টুলু কি তোমার একার মেয়ে? জিনা, তুমি যদি আজ প্রেগনেন্ট না হতে না। আমি যদি প্রেগনেন্ট না হতাম তো আমাকেও কি প্লুটোর মতন মেরে ঝুলিয়ে দিতে? ওঠাই বাকি আছে তোমার, জানো আর একটা। মেয়েটাকে নিয়ে কোনো চিন্তা নেই, আমার মেয়ে বলেই গায়ে ফুসকা পড়ে। অসহ্য। নেহাত টুলুর মুখটা মনে পড়লো, তা না হলে আজকে তোমায় বুঝিয়ে দিতাম আমার মুখে মুখে কথা বলার কি ফল। অদ্ভুতভাবে প্লুটোর মারা যাওয়ার পর আমার ব্যবসার অবস্থা একটু একটু করে ঘুরতে শুরু করলো। আমারও হালকা খারাপ লাগছিল, বেচারাকে ওভাবে না মারলেও চলতো। আমি জিনিয়া আর টুলুর সাথে সম্পর্কটা আবার স্বাভাবিক করে এনেছিলাম। টুলু আবার আমার কাছে আসছিল, খেলছিল। আমি ভাবলাম ওদের একটা সারপ্রাইজ দেওয়া যাক। ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করলাম। সুন্দর করে সব সাজালাম, রান্না করলাম নিজের হাতে। সবাই খুব চমকে গেল। অনেক দিন পর জিনিয়া আমায় হাগ করলো। কি মজা, আজকে বাবা রান্না করেছে, টেডি থেকে নিয়ে যায়। টুলু আস্তে আস্তে আমি বরং সার্ভ করতে লাগি। বেশ, তাই করো। ও এলে খেতে শুরু করবো। প্লেটে বেকড ফিশ সার্ভ করছি, এমন সময় লন থেকে টুলুর চিৎকার। বাঁচাও, বাঁচাও।
ছুটে গেলাম আমি আর জিনিয়া। দেখলাম টুলু নেই। ঘুরে দেখি আমাদের বাড়ি জ্বলছে। অদ্ভুতভাবে বাড়ির কোনো ক্ষতি হলো না, কিন্তু আগুন গিলে খেলো আমার ছোট্ট টুলুকে। পরের দিন প্রতিবেশীরা এলো। একটা চাপা গুঞ্জন চলছে। এ কি, এই পুড়ে যাওয়া দেওয়ালে এ কি অদ্ভুত ছায়া, যেন কোনো এক বিড়াল ফাঁসিতে ঝুলছে। আহা, কালো বিড়াল বলে কথা, অপঘাতে মরেছে। অতীশ, তুমি ওই কাজটা না করলেই পারতে। হে, মাথাটা ঘুরে গেল আমার। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্লুটো যদি একবার ফিরে আসতো, আমি ওর খুব যত্ন করতাম। প্লুটো, একবার ফিরে আয়, একবার প্লিজ প্লুটো। আমি আবার মদের নেশায় ডুবে গেলাম। দিন 10 পরে বারে পেমেন্ট করার সময় দেখি প্লুটো আগের মতোই এসে আমার পায়ে জড়িয়ে ধরেছে। ওকে কোলে তুলে নিয়ে অনেক আদর করলাম, ক্ষমা চাইলাম। প্লুটো আমার গা চাটতে লাগলো। বুঝলাম ক্ষমা করেছে। আমার বুকটা ভরে গেল। বাড়ি নিয়ে এলাম ওকে। জিনিয়া একটু চমকে উঠল। এ কি? তারপর হতাশ হয়ে বেড়ালটার পেটে হাত বুলিয়ে বলল, আবার একটা কালো বিড়াল আনলে? টুলুকে মেরেও তোমার শান্তি হয়নি? একেও মারবে তুমি? মিলিয়ে নিও। টুলুর আত্মাটাকে অন্তত শান্তি দাও প্লিজ। না জিনা, বিশ্বাস করো, আমি প্লুটোকে আর টর্চার করব না। ওকে আমি সন্তানের মতো আগলে রাখবো। নিজের সন্তানকে তো আগলে রাখতে পারলে না তুমি অতীশ, আবার নিজের সন্তানের মতো করে ওকে আগলাবে। অতীশ, ও প্লুটো নয়। যে নৃশংসতা তুমি প্লুটোর সাথে করেছো, ও বেঁচে থাকলেও আর তোমার কাছে আসতো না। ভালো করে দেখো, এটা আমাদের প্লুটো নয়। ও মিশমিশে কালো ছিল। এর তো বুকের ওপর সাদা পশম আছে। ওর নাম তবে ওরিও রাখা হোক। কিন্তু আবার আমার ব্যবসায় লোকসান হতে লাগলো। আমার মাথায় আবার খুন চাপলো। সত্যি, কালো বিড়াল বাড়িতে আসার পরেই একটা না একটা অঘটন ঘটেই চলেছে। এটারও পর লাগাতে হবে একদিন। দিন কাটছে দেখতে দেখতে। জিনিয়ার 7 মাস পেরোলো। অভাবের সংসারে আমাদের ঠিকঠাক খাওয়াও জোটে না। গোদের ওপর বিষ ফোঁড়া ওই আপদ ওরিও। আমি সেদিন অনেক দিন পরে একটু মাছ এনেছিলাম। জিনিয়ার তো এখন নিউট্রিশন দরকার। আমাদের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরোয়। জিনিয়াকে নিয়ে চুপি চুপি গেলাম স্টোর রুমে। ওকে নিজের হাতে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম। খুব তৃপ্তি করে খাচ্ছিল আমার জিনিয়া। ওকে বলিনি, একজনের মতোই ভাত ছিল, তা ওকেই দিয়েছিলাম। এমন সময় দেখি ওই হতচ্ছাড়া ওরিও ওখানে হাজির। থালার কাছে মুখ এনে ডাকলো। মাথাটা গরম হয়ে গেল। হাতে থালা রেখে হাতের কাছে কুঠারটা নিয়ে তাক করলাম ওরিওর মাথা। আপদ, গতবারের মতো এবার আর ভুল করব না, একেবারেই শেষ করে দেবো তোকে। কিন্তু বাদ সাধলো জিনিয়া। আতিশ, তুমি কি পাগল হয়ে গেলে? তুমি এর আগে ভুল করেছিলে, আবার আরো নৃশংসভাবে করছো। একবার মেরে দেখে তোমার শান্তি হয়নি? তুমি আবার মারছো কেন? তুমি ওইটুকু একটা প্রাণীকে কেন মারছো? কতটুকু আর খেত? দিতাম না হয় আমার ভাগের থেকে একটু চাল ডাল। কি হয়েছিল? Why are you so aggressive? ওয়াও, এটাই তো প্রাপ্য ছিল আমার। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি 7 মাসের প্রেগনেন্ট জিনা। একটা সন্তানকে তো হারিয়েছি। এর বেলায় কত ঝড়ঝাপটা গেল তোমার উপর দিয়ে। ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করাতে পারিনি। আজ ওর জন্য আমাদের এই দুর্দশা। আর তুমি ওর জন্য আমার উপর চেঁচালে। আমার জন্য সমস্যা তো তোমার? বেশ, কুঠার যখন হাতে তুলেছ, আমাকে মারো। গতবার তো বলেছিলে মুছে দিতে না। বোঝাও আমাকে। জিনা, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? তুমি প্লুটোকে খুন করেছিলে বলে আমাদের দুর্দশা। তুমি ওরিও আর প্লুটোকে কেন দোষ দিচ্ছ?
তুমি অন্ধ হয়ে গেছো আতিশ, অন্ধ হয়ে গেছো। ঠিক ভুল ভালো মন্দ জ্ঞান তুমি হারিয়ে গেছো। জিনা প্লিজ থামো। না, করবো না চুপ। বিয়ের পর থেকেই দেখছি তোমার কথাই শেষ কথা। তুমি যা বলবে সেটাই ঠিক, বাকি সবাই ভুল। জিনা, আই সেড শাট আপ। না, আজ আমাকে কিছুতেই তুমি থামাতে পারবে না। জিনা! কুঠারের কোপ পড়ল আমার জিনিয়ার মাথায়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল আমার জিনা। বিড়ালটা উধাও, ভয়ে পালিয়েছে বোধহয়। আমি জিনিয়াকে কোলে মাথা রেখে শুইয়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। অনেক কষ্ট পেয়েছে বেচারি, কত ভালোবাসতো আমায়। কেন যে গলাটা চড়ালো আমার উপর। জানতো আমি পছন্দ করি না। ওকে আমি দাঁড় করিয়ে দেওয়ালে গেঁথে দিলাম। এক তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। খুব শান্তিতে ঘুমোলাম সে রাতে। আমার জিনিয়াও তো অনেক দিন পর শান্তিতে ঘুমোচ্ছে। জানেন, রোজ ও আমার সাথে দেখা করতে আসে। এই আর একটু পরেই আসবে। কিছুদিন পর দরজায় নক। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। পেট্রোলিংয়ের ডিউটিতে এইদিকে এসেছিলাম। পাড়ার লোকজনের থেকে শুনলাম এই বাড়ি ঘিরে বেশ একটা রহস্য দানা বেঁধেছে। কয়েকদিন ধরে আপনার স্ত্রী নাকি উধাও, তাকে দেখাই যাচ্ছে না। আমরা এই বাড়ি তল্লাশি নেব মিস্টার বাগ, আমাদের প্লিজ সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ অফিসার, নিশ্চয়ই আসুন। আমি আপনাকে সারা বাড়ি ঘুরতে সাহায্য করব। ধন্যবাদ মিস্টার বাগ। সারা বাড়ি খুঁজে কিছু না পেয়ে পুলিশ চলে যাচ্ছে। সরি মিস্টার বাগ, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। হে মাছি, এটা তো আমার কর্তব্য। আসি মিস্টার বাগ, ভালো থাকবেন। বিজয় উল্লাসে ফেটে পড়ছিলাম আমি। এই প্রথম নিজের মধ্যে একজন অপরাধীকে অনুভব করলাম। হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালে, ঠিক সেইখানটায় যেখানে নিজের হাতে কবর দিয়েছি আমার জিনিয়াকে। আচমকা একটা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। একটা একটা তীক্ষ্ণ আর্তনাদ, না মানুষের না বেড়ালের। শুনলেই যেন বুকের রক্ত শুকিয়ে যায়, শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায়। পুলিশ তড়িঘড়ি এসে দেওয়াল ভেঙে দেখে আমার মৃতা স্ত্রী জিনিয়া। আর আর ওর মাথার উপর ওটা কি? ওর মাথার উপর জীবিত ওরিও। আর ওর বুকের উপর সাদা দাগটা ঠিক একটা ফাঁসির দড়ির মতো দেখতে, আর রক্তের মতো চকচক করছে ওর ওই দুখানা চোখ। কে মিস্টার বাগ? আপনি না বলেছিলেন কিচ্ছু নেই? তবে এটা কি? হ্যাঁ, চলুন এবার বাকি কথা থানায় হবে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আমি এখন জেলে। ডেথ সেন্টেন্স হয়েছে আমার। কাল সকালে আমার ফাঁসি। কিন্তু এ কি? ছায়াটা ধীরে ধীরে এত বড় হয়ে যাচ্ছে কেন? না না না, এ হতে পারে না। না, এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প.বেশির আজকের নিবেদন, বিশিষ্ট মার্কিন লেখক এডগার অ্যালেন পোর রচিত ছোট গল্প ব্ল্যাক ক্যাট অবলম্বনে। গল্প.বেশি অরিজিনালস প্রিয়াঙ্কা পালের লেখা ছোট গল্প প্লুটো।
কথক তথা অতীশ অনির্বাণ ঘোষ, জিনিয়া ও সূত্রধর রীতিরেখা সরকার, বার ম্যানেজার ও পুলিশ শ্রমণ টুলু উদিতা, সূত্রধর রীতিরেখা, অন্যান্য চরিত্রে শ্রমণ অনির্বাণ রীতিরেখা, প্রচার ও বিপন্ন রীতিরেখা, নির্দেশনা প্রিয়াঙ্কা, আবহসঙ্গীত প্রচার চরিত্র প্রস্তুতি ও শাব্দিক সম্পাদনায় অনির্বাণ।